India has already overtaken the UK. We are now the sixth largest economy. India is the fifth largest economy. Soon it will be the third largest economy in the world. By 2060, I predict it will be the number one economy in the world. And who? India as a country. So I will defer that. লন্ডনের কেলক কলেজে আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলেন কিভাবে ব্রিটেনের সাংবাদিককে চমকে দিয়ে তিনি নিজের দেশের বিরোধিতা করেছিলেন। আমরাও চমকে গেছিলাম। অবশ্য এতে আমরা অবাক কিন্তু হইনি, কারণ এর আগে আমরা ইন্ডিজোটের রাহুল গান্ধীকে দেখি প্রতিবার, যতবারই কোনো আমেরিকার ইউনিভার্সিটিতে ভাষণ দিতে যান রাহুল গান্ধী প্রতিবার দেশের সমালোচনা করেন বিদেশিদের সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই করলেন। অর্থনীতির অগ্রগতি নিয়ে আলোচনা চলছিল, যেখানে ব্রিটেনের সাংবাদিক বললেন যে আপনার দেশ আমার দেশকেও টপকে গেছে। আগামী কয়েক বছরের মধ্যে 2-3 বছরের মধ্যে ভারত অর্থনীতিতে 3 নম্বর দেশ হয়ে যাবে চীন এবং আমেরিকার পরেই। সেটা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার অস্বীকার করলেন যে এরকম তার কাছে কোনো খবর নেই, তিনি এসব মানেন না। ভয়ঙ্কর ভাবে নির্লজ্জ দেশদ্রোহিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন আমি আপনাদের বলেছিলাম যে এই যে অর্থনৈতিক উন্নতি হচ্ছে এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। মোদী সরকারের 10 বছরে যে অর্থনৈতিক উন্নতি হয়েছে সেটা নিয়ে কোনো রকম দ্বিমত থাকার কোনো কথা নয়, কিন্তু সমালোচনা থাকবে কোথায় জানেন? সমালোচনা থাকবে সেখানেই যেখানে আমি দেখব যে আমার দেশ 2027 সালের শেষের মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের 3 নম্বর দেশ হতে চলেছে, জিডিপির দিক দিয়ে এই মুহূর্তেও ওয়ার্ল্ডের 3 নম্বর দেশ হতে চলেছে। জিডিপি বৃদ্ধির হারের ক্ষেত্রে 100% বৃদ্ধি হয়েছে, দ্বিগুণ হয়েছে, যেটা বিশ্বের কোনো দেশ হয়নি। কিন্তু তারপরেও আমাদের দেশের অধিকাংশ মানুষ তাদের রোজকার জীবনযাত্রায় প্রতিদিন সমস্যায় পড়ছে, এবং আজকে তারা আরো একটা বড় সমস্যায় পড়ে গেল। তার কারণও মোদী সরকার। সমালোচনা করতে হবে, তবে দেখতে হবে সমালোচনা যেন সঠিক হয়। আজকে কি হলো, যে জন্য মোদী সরকারের বড় সমালোচনা দরকার, সবটা দেখাবো আপনাদের, বলবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে, আপনারা দেখেছেন, যে জিডিপি বৃদ্ধির হারে ভারতের চারপাশে কেউ নেই। গত 10 বছরে 2015 থেকে 2025 যদি দেশের জিডিপি দেখি, 2015 ছিল $2.1 ট্রিলিয়ন জিডিপি। 2025 10 বছরে সেটা একদম ডাবল হয়ে গেছে, 4.3 ট্রিলিয়ন জিডিপি হয়েছে আমাদের। ডাবল, 105% চেঞ্জ হয়েছে, যেটা পৃথিবীর কোনো দেশ করতে পারেনি। আমেরিকা 1 নম্বরে আছে 66%, চীন তাদের চেয়ে একটু এগিয়ে আছে 76%, জার্মানি আছে, এবং এই মুহূর্তে জিডিপির দিক দিয়ে আমরা প্রায় জাপানের কাছাকাছি আছি। যে কোনো মুহূর্তে জাপানকে টপকে আপাতত আমরা 5ম স্থানে চলে আসবো করছি। নতুন রিপোর্টে আমরা 5ম স্থানে চলে এসেছি। অর্থনৈতিক দিক দিয়ে 2027-এর মধ্যে আমরা বিশ্বের 2 নম্বর, দুটো দেশের পর 3 নম্বর দেশ হয়ে যাব, চীন এবং আমেরিকার পরেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওখানেই থেকে গেল যে আমার দেশ অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের 3 নম্বর দেশ হতে চলেছে 2027-এর মধ্যে, তো আমাদের উপকারটা কি হবে? আমার দেশ ভারতবর্ষ, আপনারা জানেন, হিসেবপত্র যাই বলুক 80% হচ্ছেন গরিব মানুষ, 10% ওই উচ্চবিত্ত, 10% তো একদম বিশাল উচ্চবিত্ত, এটা আপনারা জানেন। 80% যে এই যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই মানুষের মধ্যে প্রায় 75%-এর বেশি গ্রামে থাকে। এরা অত্যন্ত গরিব, এদের মধ্যে অধিকাংশই দিন আনি দিন খাই। তাদের এখন নাভিশ্বাস ওঠার জোগাড় শুধুমাত্র একটা কারণ, ওষুধের দাম। আজ থেকে আবার 1000টা ওষুধের দাম বেড়ে গেল, 1000টা ওষুধের দাম বাড়লো মোদী সরকারের আমলে। এবং হিসাব যেটা বলছে যে গত 3 থেকে 4 বছরের মধ্যে ওষুধের দাম কয়েকশো গুণ বেড়েছে, 1 গুণ 2 গুণ নয়, কয়েকশো গুণ। এবং হিসেব দেখা যাচ্ছে যদি একটা পরিবারে 4 জনের জন্য 500 টাকা করে 2000 টাকার ওষুধ আসতো, তাহলে এই মুহূর্তে 2 থেকে 3 বছরের মধ্যে ওই 4 জনের এক একজনের জন্য 2000 টাকার ওষুধ আসছে। যে বাড়িতে মাসে ওষুধের খরচ ছিল 4 জনের জন্য 2000 টাকা, সেই বাড়িতে ওষুধ খরচ বেড়ে গেছে এখন 8000 টাকা হয়েছে 4 জনের। কয়েকশো গুণ বেড়ে যাচ্ছে। আজকে কোন কোন ওষুধের দাম বাড়লো? প্যারাসিটামল থেকে অ্যাজিথ্রোমাইসিন, 1000টা ওষুধের দাম বাড়লো। হৃৎপিণ্ডে যে স্টেন বসায় তার দাম বেড়েছে। এবং এখানেও অনেকে বলতে চাইছেন যে, বিশেষ করে বিজেপির কর্মী সমর্থকরা বলছেন যে এর মধ্যে কিন্তু কেন্দ্রের অতটাও হাত নেই। তারা যেটা বোঝাতে চাইছেন যে
ভারতবর্ষে যদি 100টা ওষুধের দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোর থাকে, তার মধ্যে 80টা হচ্ছে কোম্পানিগুলোর, সরকার নিয়ন্ত্রণ করে না সরাসরি, 20% সরকার নিয়ন্ত্রণ করে। এই 80% যে ওষুধের দাম বেসরকারি কোম্পানি নিয়ন্ত্রণ করে, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এনপিপিএ, যারা এই দাম বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দেয়, তারা এবার 1000টা ওষুধের দাম বৃদ্ধির সিদ্ধান্ত দিয়েছে। বিভিন্ন রকমের ওষুধ, অ্যান্টিবায়োটিক, অ্যাজিথ্রোমাইসিন, যেগুলো ব্যবহার করে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এই সারির মানুষরা ব্যবহার করে। একেবারে গরিব মানুষরা আপনারা জানেন ওই রাজ্য এবং কেন্দ্রের দেওয়া কম দামি ওষুধগুলো ব্যবহার করে, যেগুলো একটু বড় রোগের ক্ষেত্রে ওই ওষুধের গুণমান কিচ্ছু নেই বলেই ডাক্তারদের মত। বাকি লোকেরা যারা ওষুধ ব্যবহার করে তাদের নাভিশ্বাস ওঠার জোগাড়। অ্যান্টিবায়োটিক, অ্যাজিথ্রোমাইসিন, দেখা যাচ্ছে হিসেব করে প্রত্যেকটা ওষুধের গড়পড়তা যদি হিসেব করা হয়, এই 1000টা ওষুধ যার দাম বাড়লো 15 থেকে 20 টাকা করে বাড়ছে। আর ওই যে বললাম 2 বছরের মধ্যে কয়েকশো গুণ বেড়ে গেছে, ফুলে ফেপে উঠছে ওষুধের কোম্পানিগুলো, ডাক্তাররা যারা প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন তারা, আর নাভিশ্বাস উঠছে আমার আপনার মতন সাধারণ মানুষের। যেটা দিয়ে প্রথমে শুরু করেছিলাম, ভারতবর্ষ অর্থনীতিতে 2027-এর মধ্যে 3 নম্বরে চলে আসছে। জিডিপির দিক দিয়ে এই মুহূর্তে আমাদের 105% গেন, যেটা পৃথিবীর কোনো দেশের নেই। জিডিপির দিক দিয়ে এই মুহূর্তে আমরা ঠিক জাপানের আশেপাশে রয়েছি, 5 নম্বরে রয়েছি, জার্মানির নিচেই। কিন্তু আমরা এই আমাদের অর্থনৈতিক বৃদ্ধি, যেটা মোদী সরকারের 10 বছরে হয়েছে, এই নিয়ে কোনো প্রশ্ন নেই, কোনো সমালোচনা থাকা উচিত নয়, কারণ এটা একেবারে বিশ্বের হিসাব, অর্থনীতির হিসাব। কিন্তু কথা হচ্ছে এখানেই, আমরা এই অর্থনৈতিক উন্নতি নিয়ে কি করব? মাথায় দেবো, খাবো, গায়ে মেখে বসে থাকবো? এই অর্থনৈতিক বৃদ্ধি যদি আমাদের দেশের একেবারে নিচুতলা অব্দি পৌঁছে না যায়, তাহলে সেই অর্থনৈতিক বৃদ্ধির লাভ কি? যারা অর্থনৈতিক বিশেষজ্ঞ আছেন, আমরা আম আদমি, আমরা শুধু আমাদের নিজেদের জীবনযাত্রাটাই দেখব, যে সাধারণ মানুষের কি উপকার হচ্ছে। সাধারণ মানুষের কি উপকার হচ্ছে? ওষুধের দাম কয়েকশো গুণ বেড়ে গেছে, তাহলে অর্থনৈতিক বৃদ্ধিতে লাভটা কি হবে? কি লাভ হবে আমাদের? যদি সাধারণ মানুষ ওষুধ কিনতে না পারে, মারা যায় মানুষ, দেশের মানুষ, তাহলে লাভটা কি হবে? অর্থনৈতিক খাতায় কলমে 3 নম্বর এসে আমাদের লাভটা কি হবে? আজ থেকে 1000টা ওষুধের দাম বাড়লো। ওই যে বললাম, অ্যান্টিবায়োটিক, বিভিন্ন রকম হার্টের ওষুধ, বিভিন্ন রকমের ট্যাবলেট, জরুরি যেগুলো ওষুধ, অ্যানাস্থেসিয়া, অ্যান্টি অ্যালার্জি, নার্ভের ওষুধ, হার্টের ওষুধ, নাক কান গলা, প্যারাসিটামল, 1000টা ওষুধের দাম বেড়ে গেল। আপনারা বাজেটের সময় দেখেছিলেন, আমরা খবর করেছিলাম, নির্মলা সীতারামন জরুরি 36টা জীবনদায়ী ওষুধের শুল্ক প্রত্যাহার করলেন 100%, এবং আরো 6টা জীবনদায়ী ওষুধের 5% শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এই যে বললাম যে দাম বাড়ানোর ক্ষমতা 100টা ওষুধের মধ্যে এখন 80টা হচ্ছে অন্য হাতে, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এনপিপিএ, 80টা ওষুধের দাম বাড়ানো কমানো এদের হাতে, 20টা হচ্ছে আমাদের সরকারের হাতে সরাসরি। এই 20টার মধ্যে এই ক্যান্সারের ওষুধের দাম নির্মলা সীতারামন কমিয়েছিলেন, কিন্তু বাকি যে 80টা ওষুধ, তাদের মধ্যেই 80% যে ওষুধ, তার মধ্যে 1000টা ওষুধের দাম বেড়ে গেল। আজ থেকে এই বাংলার সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এই ক্যাটাগরিতে যারা আছেন, তারা চোখে সর্ষে ফুল দেখছেন যে এত ওষুধ কিনবেন কি করে, এত দাম, এত দাম। মোদী সরকারের শেষ 3-4 বছরে ওষুধের দাম আকাশ ছোঁয়া হয়েছে। এর সঙ্গে আপনারা যারা বলছেন গ্যাসের দাম বেড়ে গেছে, একেবারে ভুল ভাবছেন। গ্যাসে ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে, তাই গ্যাসের দাম বাড়ছে। একটা সময় উন্নত দেশে ভর্তুকি তুলতেই হতো, গ্যাসের দাম বাড়বেই। কিন্তু যেটাও বেড়েছে সেটা আপনারা যদি ভাবেন সেই 85 সালের দাম অনুযায়ী গ্যাস পাবেন, ভুল ভাবছেন। কিন্তু ওষুধের দাম, এই যে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি যে 1000টা ওষুধের দাম বাড়ালো, আমি আশা করব যে এই নিয়ে অন্তত মোদী সরকার আগামী 1-2 দিনের মধ্যেই কিছুটা স্টেপ নেবে। মধ্যবিত্ত কিন্তু একেবারে মারা পড়ে যাচ্ছে, যাদের সরকারি চাকরি নেই একেবারে মারা পড়ে যাচ্ছে শুধুমাত্র ওষুধের দিক দিয়েই। সমস্ত ওষুধের দাম বেড়ে গেছে, সমস্ত ওষুধ। এমনকি নির্মলা সীতারামন যে সময়ে এই 36টা ক্যান্সারের ওষুধের দাম কমালেন, শুল্ক কমালেন, ঠিক তার আগেই প্রচুর ওষুধের দাম বেড়েছিল। বছরের শেষের দিকে চোখের ছানি অপারেশনের ওষুধ, অ্যাজমা, যক্ষা, থ্যালাসেমিয়া,
বিভিন্ন ওষুধের দাম বেড়েছিল, আর এবার 1000টা ওষুধের দাম এক ধাক্কায় বাড়তে চলেছে। মধ্যবিত্তর ক্যাটেগরিতে যারা আসেন অত্যন্ত দুশ্চিন্তার খবর। বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন, আমি এই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলবো। কথা কিন্তু বলতেই হবে, কারণ ওষুধের দাম মোদী সরকারের আমলে গত 3-4 বছরে যা বেড়েছে আকাশ ছোঁয়া হয়েছে। ওষুধের কোম্পানিগুলো এমনিতেই করোনার পর থেকে ফুলে ফেপে উঠছে, ডাক্তাররা ফুলে ফেপে উঠছে, আর মারা যাচ্ছে দেশের আম আদমি। একেবারে মধ্যবিত্ত যে সমাজটা রয়েছে, যার ভোট মোদী সরকারকে দিয়ে আসছে, তাদের ভোট কিন্তু এবার কমতে শুরু করবে। সেটা 2024-এর লোকসভা ইলেকশনে মোদী সরকার কিন্তু বুঝে গেছে। এভাবে যদি ওষুধের দাম বাড়তে থাকে তাহলে সেটা কিন্তু বিজেপির ভোট ব্যাংকে থাবা বসাবে মধ্যবিত্তের ভোট। অচিরেই মোদী সরকারকে এই ওষুধের দামের নিয়ন্ত্রণে একটা চাবি লাগাতেই হবে, না হলে কিন্তু আর কোনো উপায় নেই। প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, অর্থনৈতিক দিক দিয়ে 3 নম্বরে আসছি, মোদী সরকারের প্রশংসা করতেই হবে। যারা মূর্খের মতন প্রশংসা করছে না, তারা শুধুমাত্র রাজনীতি করছে। কিন্তু আবার ওই একই প্রশ্ন, জিডিপি ডাবল বেড়েছে, উৎপাদন, জাতীয় উৎপাদন। অর্থনৈতিক দিক দিয়ে 3 নম্বরে আসছি, সেটা বাংলার সাধারণ মানুষ, দেশের সাধারণ মানুষের কাছে সেই ফলটা কবে পৌঁছে যাবে। আমি জানি অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলবেন যে অর্থনীতিতে দেশে 3 নম্বরে আসার সঙ্গে এই ওষুধের দামের কোনো সম্পর্ক নেই, আপনি মূর্খের মতন বলছেন। আমি জানি অর্থনৈতিক বিশেষজ্ঞরা এমনটাই বলবে, কিন্তু আমার দেশ যদি অর্থনীতিতে এগিয়ে যায়, এতটা উঁচুতে চলে যায়, বিশ্বের শক্তিশালী দেশের মধ্যে এখন থাকে ভারতবর্ষ, আমেরিকা এবং রাশিয়া চীনের সঙ্গে এক জায়গায় থাকে ভারতবর্ষ, তাদের জায়গা এক জায়গায় থাকে, তাহলে ভারতের আম আদমিদের দিকে ভারত সরকারকে তাকাতেই হবে। আর সেখানে ওষুধের দাম ভারতবর্ষের আম আদমির কাছে একটা বড় সমস্যার কারণ। বড় বিপদে আজকে পড়ে গেছেন বাংলার আম আদমি, ভারতবর্ষের আম আদমি। ওষুধের দাম গত 3-4 বছরে কয়েকশো গুণ বেড়ে গেছে। মোদী সরকার ইমিডিয়েটলি স্টেপ না নিলে কিন্তু এই মধ্যবিত্ত যে সমাজ ব্যবস্থাটা রয়েছে, অধিকাংশ মধ্যবিত্ত যারা রয়েছে, তাদের কিন্তু এবার মোদী সরকারের বিরুদ্ধে তারা ভোটের মঞ্চে কিন্তু তাদেরকে এই মধ্যবিত্তকে ফেস করতে হবে, বঙ্গ বিজেপিকে ফেস করতে হবে 2026-এর ইলেকশনের আগে, এবং যে যে জায়গায় নির্বাচন আছে সব জায়গায় কিন্তু বিজেপিকে ফেস করতে হবে। আপনারা কি বলেন? ওষুধের দাম আপনাদের হাতের নাগালের মধ্যে আছে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।